ঠিক আছে? ওয়েলকাম টু মাই অনলাইন কেমিস্ট্রি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রসায়ন প্রথম পত্রের ক্লাস নিব। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো সবাইকে অভিনন্দন। সবার সাথে সরাসরি সামনাসামনি কথা হলে বা পরিচয় হলে খুব ভালো লাগতো। সরাসরি কথা না হলেও আজকে ভার্চুয়ালি তোমাদের সাথে আমার পরিচয় হচ্ছে। আমি তরুণ কুমার গায়েন, প্রভাষক, রসায়ন বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ। রসায়ন বিভাগের এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরা আশা করি সেই ক্লাসগুলো করেছো। আমরা রসায়ন প্রথম পত্রের ধারাবাহিকভাবে পরমাণুর মডেল থেকে শুরু করে এইভাবে আমরা এগিয়ে আসছি। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা এগুলো পড়ানো হয়েছে। আজকে তার ধারাবাহিকতায় তোমরা প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছো, তারপরে বোর পরমাণু মডেল পড়েছো, বোর পরমাণু মডেলের পুরোগুলা দেখেছো এবং সেই সম্পর্কিত যে ম্যাথমেটিক্স ছিল সেগুলো তোমরা দেখেছো বা অবগত হয়েছো। আজকে সেই ধারাবাহিকতায় আমি নেক্সট যে টপিকস আসে সেই টপিকসটা আজকে আমি পড়াচ্ছি। সেই টপিক্সের প্রথম টপিকস হলো আববাব নীতি, আববাব প্রিন্সিপাল। এটি আমরা আজকে তোমাদের পড়াবো। আববাব এটি জার্মান শব্দ, জার্মান শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিল্ডিং আপ, বাংলায় যেটিকে বলা হয় ধারাবাহিকভাবে পূর্ণকরণ। অর্থাৎ ইলেকট্রনগুলা প্রথমে নিম্ন শক্তির স্তরে প্রবেশ করবে, তারপর ধারাবাহিকভাবে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটি কিন্তু আববাব নীতির মূল বিষয়। এখন কোনটি নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটি উচ্চ শক্তির অরবিটাল এটি আমরা কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা যেটি তোমরা পড়েছিলে সেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটা বিষয়, এই দুইটা জিনিস লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ওখানে দেখেছিলাম এন দিয়ে প্রকাশ করেছিলাম, আর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার যেটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটি এল দিয়ে প্রকাশ করেছিলাম। এই এন প্লাস এল, এই দুইটার ভ্যালু, এই দুইটা যোগ করে যেটি আসবে সেটি আমরা দেখব যে কোনটিতে বড়। যেটি বড় হবে সেটি উচ্চ শক্তির অরবিটাল হবে। আমরা এখন এটি পরীক্ষা করে দেখতে পারি, যেমন 4s আর 3d, এই দুইটা অরবিটালের ভিতরে আমরা চেক করে দেখব যে কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল, এটি আমরা চেক করে দেখব। তাহলে 4s এবং 3d এই দুইটা অরবিটালের মধ্যে আমরা দেখব কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল। তো এখানে 4 যেটি, 4 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে n এর ভ্যালু হচ্ছে 4, আর s সাবসেটের কোয়ান্টাম নাম্বার, উপশক্তি স্তরে s এর ভ্যালু হচ্ছে 0। তাহলে s এর ভ্যালু দ্যাট ইজ l এর মান, s এর ভ্যালু দ্যাট ইজ l এর মান হচ্ছে 0। তাহলে l এর ভ্যালু যদি 0 আসে, তাহলে আমরা যদি দুইটা যোগ করি, n প্লাস l যদি যোগ করি তাহলে আসবে 4 প্লাস 0 ইকুয়াল 4, এটি আসবে। একইভাবে 3ডির ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 3ডির ক্ষেত্রে n এর মান কত? n এর মান হচ্ছে 3, আর l এর মান হচ্ছে কত? 2। s এর মান, s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0, p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1, আর d অরবিটালের ক্ষেত্রে l এর মান 2। তাহলে আমরা n প্লাস l যদি বের করি, n প্লাস l, তাহলে আসবে 3 প্লাস 2 ইকুয়াল 5। তাহলে এখানে আমরা দেখছি যে 3d অরবিটাল, যেটি 3d অরবিটালে ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু হাইয়েস্ট আসে, n প্লাস l এর ভ্যালু 5 আসে। তাহলে যেটির ভ্যালু বেশি হবে সেটি অবশ্যই উচ্চ শক্তির অরবিটাল। তো এইভাবে আমরা হিসাব করব। এখন তোমরা একইভাবে যদি 5s এবং 4dর অরবিটালে উচ্চ শক্তি কোনটি, কোনটি নিম্ন শক্তির অরবিটাল, এটা যদি বের করতে বলি তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। 5s আর 4d, এটা বের করে আমাকে দেখাবে যে কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল। এখনই বের করে সবাই আমাকে দেখাবে। এখন আমরা এই যে কোনটি উচ্চ শক্তির বা কোনটি নিম্ন শক্তির, এটি যে আমরা বের করব বা দেখব, সেটি একটা ছক আকারে আমরা দেখে নিই। চার্ট আকারে কিভাবে আমরা বের করতে পারি, চার্ট আকারে আমরা দেখি। এদিকে আসবে।
হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত না? ঠিক আছে, তাহলে প্রথম শক্তি স্তরে আছে এস অরবিটাল 1s লিখতে পারি, দ্বিতীয় শক্তি স্তর 2s 2p, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f, পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d 5f, ষষ্ঠ শক্তি স্তরে 6x 6p 6d 6f। এইভাবে আমরা যে শক্তি স্তর এবং তার উপশক্তি স্তরগুলো এইভাবে আমরা লিখতে পারি অরবিটাল দিয়ে। এখন এখানে ইলেকট্রনগুলো কিভাবে যাবে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে ধারাবাহিকতায় এখান থেকে 1s থেকে শুরু হলো, 1s থেকে আসলো 2s এ, 2s থেকে আসলো 2p তে, 2p থেকে আসলো 3s এ, 3s থেকে আসলো 3p তে, 3p থেকে আসলো 4s এ, 4s থেকে আসলো 3d, 3d এর পরে 4p, তারপরে 5s 5d। তাহলে এখান থেকে আমরা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, সেই সিকোয়েন্সটা হচ্ছে কোনটি নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটি উচ্চ শক্তির অরবিটাল সেটি কিন্তু আমরা এখানে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি। এখান থেকে যেটি সিকোয়েন্সটা সেটি আমরা এখানে লিখতে পারি সুন্দর করে। নিম্ন শক্তির থেকে উচ্চ শক্তির দিকে 1s থেকে উচ্চ শক্তি 2s, সেটা থেকে 2p, সেটা থেকে 3s, সেটা থেকে 3p, 3p পরে 4s, 4s এর পরে 3d, 3d এর পরে 4p, 4p এর পরে 5s, 5s এর পরে 4d, 4d এর পরে 5p, 5p এর পরে 6s। এইভাবে আমরা এই সিকোয়েন্স, এই চার্ট থেকে আমরা এইভাবে লিখতে পারি খুব ইজিলি। তাহলে এইভাবে আমরা কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল আমরা এইভাবে বের করব, এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আব্বা প্রিন্সিপাল অনুসারে উচ্চ শক্তির অরবিটালে কিন্তু ইলেকট্রনগুলো পরে প্রবেশ করবে, আগে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে ফিল আপ হয়ে গেলেই তারপরে কিন্তু উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে, এই ধারাবাহিকতায় পূর্ণ হবে। তাহলে আমরা আব্বা প্রিন্সিপালে কি জানলাম? আব্বা প্রিন্সিপালে জানলাম এটি যে ইলেকট্রনগুলা প্রথমে নিম্ন শক্তি স্তরে যে অরবিটাল, সে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে, তারপর নিম্ন শক্তি স্তরের অরবিটাল পূর্ণ হয়ে গেলে তারপরে উচ্চ শক্তি স্তরের অরবিটালে ইলেকট্রনগুলা প্রবেশ করতে থাকবে, এইভাবে ধারাবাহিকভাবে পূর্ণ হবে। এটি হচ্ছে আব্বা প্রিন্সিপাল। এরপরে আমরা আসি হুন্ডের নীতি, হুন্ডের প্রিন্সিপাল। হুন্ডস প্রিন্সিপাল এটি কি আমরা এখন জানবো। হুন্ডের নীতি সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন আমাদের কিন্তু জানতে হবে কোনটি সমশক্তি সম্পন্ন অরবিটাল এবং কোনটি সমশক্তি সম্পন্ন অরবিটাল নয়। তাহলে হুন্ডের নীতিতে আমরা দেখব সমশক্তি সম্পন্ন অরবিটাল, যেমন প্রথম শক্তি স্তর যেটি, প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর যেটি, এই উপশক্তি স্তর এস এ অরবিটাল একটাই আছে, সেটি হচ্ছে এস অরবিটাল। এস অরবিটাল একটা থাকাতে সেখানে কিন্তু কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল নেই, কিন্তু এরপরের যে পি উপশক্তি স্তরে পি অরবিটালের তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে। পিতে তিনটা সমশক্তি সম্পন্ন অরবিটাল কি কি? পিএক্স, পিওয়াই আর পিজেড, এই তিনটা অরবিটাল আছে। এই তিনটা অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনগুলা কিভাবে প্রবেশ করবে? তো হুন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলা প্রথমে অযুগ্মভাবে, দ্যাট ইজ বিজোড়ভাবে পূর্ণ হবে, প্রথমে একটা একটা করে পূর্ণ হবে, তারপরে একমুখী স্পিনে পূর্ণ হওয়ার পরে তারপরে যে সময় ইলেকট্রন আবার আসবে সে সময় কিন্তু ধারাবাহিকভাবে আবার প্রথম থেকে পূর্ণ হবে। প্রথমে যদি একটা ইলেকট্রন আসে তাহলে পিএক্সে যাবে, সেটা এইমুখী স্পিনে, তারপরের ইলেকট্রনটার ক্ষেত্রে কিন্তু এখানেই আসবে, এখানে কিন্তু হবে না।
পি অরবিটালে যে সময় একটা ইলেকট্রন প্রবেশ করবে সেক্ষেত্রে আমরা পিএক্স এ একটা দিয়ে দেব। যে সময় দুইটা ইলেকট্রন আসবে সেই দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু ইচ্ছে এখানে আমরা দিব না, এই পিএক্স এর এখানে আমরা দিতে পারবো না, সে সময় দিব কোথায়, সে সময় দিব পি ওয়াই তে একটা। তারপরে থার্ড ইলেকট্রন যে সময় আসবে থার্ড ইলেকট্রনটা একইভাবে পি জেটে দিব, পি ওয়াই বা পিএক্স কোনোটিতে আমরা দিব না। এটাই কিন্তু হুন্ডের নীতি। তারপরে যদি আরেকটি ইলেকট্রন আসে সেই ইলেকট্রনটি নিশ্চয়ই এখানে দিব না, প্রথমে এখানে পূর্ণ হয়েছিল, এখানে ঠিক বিপরীতমুখী স্পিনে দেব, বিপরীতমুখী স্পিনে এইভাবে দিব। তাহলে আমরা হুন্ডের নীতিতে কি বুঝলাম, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং ইলেকট্রনগুলার স্পিন, এই যে অযুগ্ম অবস্থায় প্রবেশ করছে এই স্পিনগুলা একমুখী হবে, একমুখী স্পিন হবে। তারপর অরবিটালে স্পেস থাকার সাপেক্ষে পরবর্তীতে বিপরীতমুখী স্পিনে ইলেকট্রনগুলা একইভাবে ফিল আপ হবে বা পরিপূর্ণ হবে। তাহলে উপশক্তি স্তরে এস অরবিটালে কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল নাই, এস এ একটি মাত্র, তো সেই জন্য এস এর ক্ষেত্রে এরকম কোনো কিছু হবে না। কিন্তু পিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল তিনটা আমরা পেয়েছি, পিএক্স, পিওয়াই আর পিজেড, সেক্ষেত্রে এরকম হবে। এরপরে আমরা যদি ডিতে দেখি, ডিতেও একইভাবে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে পাঁচটা, সেখানে একইভাবে ধারাবাহিকভাবে এখানে যেভাবে বললাম এইভাবে পূর্ণ হবে। আমরা কয়েকটা এলিমেন্টের ক্ষেত্রে বিন্যাসটা কেমন হবে সেটা দেখতে পারি। যেমন বোরন B5 ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2 2s2 2p1 এটা। তো এটা আমরা হুন্ডের নীতি অনুসারে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন ভাবে লিখব, এই। এরপর বোরনের পরে কার্বন 6 এর ক্ষেত্রে কি হবে, 1s 2s2 পরিপূর্ণ। এরপরে পিতে এখানে তো পিএক্স ছিল একটা, পিওয়াই আর পিজেড। তাহলে এখানে এস অরবিটাল দুইটা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেল, এরপরে চারটা হয়ে গেল, এরপরেরটা ইলেকট্রনটা এখানে আসবে, তারপরটা এখানে যাবে, এখানে আসবে না কার্বনের ক্ষেত্রে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেন 7, এখানে দুইটা পরিপূর্ণ হয়ে গেল, এখানে দুইটা, এখানে একটা যাবে, এখানে একটা যাবে। এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে 6টা, তারপরে নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা, আর অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে 2 4 5 6 7, এর পরের ইলেকট্রনটি এখানে আসবে। এইভাবে কিন্তু আমরা হুন্ডের প্রিন্সিপাল অনুসারে লিখতে পারি। তো হুন্ডের প্রিন্সিপালের ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলা ধারাবাহিকভাবে পূর্ণ হবে। প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, একমুখী স্পিনে অযুগ্মভাবে প্রবেশ করবে, এই যে এগুলো সব কিন্তু একমুখী স্পিনে প্রবেশ করেছে। তারপরে আবার যদি ইলেকট্রন আসে ধারাবাহিকভাবে ইলেকট্রনগুলো এইভাবে ফিল আপ হবে, সে সময় কিন্তু ঠিক বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এটি মূলত হুন্ডের নীতি। তো এই যুগ্ম ইলেকট্রন আছে কি নাই সেটির উপরে ম্যাগনেটিক প্রপার্টিও ডিপেন্ড করে, সেখান থেকে আমরা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এর ব্যাখ্যাও করতে পারি। যদি ইলেকট্রন বিন্যাসে অরবিটালে এক বা একাধিক বিজোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি আমরা দেখি এক বা একাধিক বিজোড় ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এই বিজোড় ইলেকট্রনগুলো থাকার কারণে সেগুলোই হবে প্যারাম্যাগনেটিক প্রপার্টির এলিমেন্ট। কোনো আয়ন বা কোনো এলিমেন্টের যদি অযুগ্ম ইলেকট্রন এইভাবে পাওয়া যায় সেটি প্যারাম্যাগনেটিক হবে, আর যদি অযুগ্ম ইলেকট্রন না পাওয়া যায় সেগুলো কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। তো হুন্ডের নীতি মূলত আমরা এইভাবে বুঝতে পারলাম। এরপরে যে নীতি আমরা দেখব সেই নীতিটা হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, পলির বর্জন নীতি। এরপরে যে নীতি আমরা পড়ব সেটি হচ্ছে পলির বর্জন নীতি, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, পলির বর্জন নীতি।
এটা এখন আমরা দেখব। পলির বর্জন নীতি কি? একটা পরমাণুতে বা যে কোনো পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। এটি হচ্ছে পলির বর্জন নীতি। একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। অর্থাৎ যে কোনো ধরনের পরমাণুতে যদি আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখি বা লক্ষ্য করি বা করি, তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে কোনো তিনটার মান একই হতে পারে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই একই হবে না। এটি কিন্তু পলির বর্জন নীতি। তা পলির বর্জন নীতির ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, হিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা? দুইটা। তা প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমরা লিখি যদি, তা চারটা কোয়ান্টাম সংখ্যার মান প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n = 1, l এর মান হবে 0, m এর মান হবে 0, s এর মান হবে +1/2। তাহলে একটি ইলেকট্রনের ক্ষেত্রে হিলিয়ামের যে দুইটা ইলেকট্রন আছে, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান লিখলাম, n = 1, l = 0, m = 0, s = +1/2। এবার দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে লিখব n = 1, l = 0, m = 0, s = -1/2। তা এখানে লক্ষ্য করো, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা দেখছি প্রথম তিনটা ভ্যালু একই। ভালো করে খেয়াল করো, n এর ভ্যালু এখানে 1, এখানেও 1, এখানে l এর ভ্যালু 0, এখানে l এর ভ্যালু 0, এখানে m এর ভ্যালু 0, এখানে m এর ভ্যালু 0। কিন্তু s এর ক্ষেত্রে যদি খেয়াল করি, s এর ভিতরে কি দেখছি? s এর ভিতরে দেখছি প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে s এর মান +1/2, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে s এর ভ্যালু -1/2। এটি আমরা দেখছি। তাহলে পলির বর্জন নীতি অনুসারে কি বুঝলাম এটি যে একটি পরমাণু, এখানে একটি পরমাণু কোনটি? হিলিয়াম বা যে কোনো এলিমেন্ট, যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে কোনো দুইটা ইলেকট্রন, এই যে কোনো দুইটা ইলেকট্রন, যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। এটি কিন্তু পলির বর্জন নীতি। তাই পলির বর্জন নীতিতে আমরা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বা তার অরবিটাল সংখ্যা কত সেটি আমরা বের করতে পারি। এস উপস্তরে অরবিটাল সংখ্যা, উপস্তর এস যখন অরবিটাল সংখ্যা কত হবে? অরবিটাল সংখ্যা হচ্ছে 1। এস উপশক্তি স্তরে অরবিটাল আছে একটা। সর্বাধিক ইলেকট্রন থাকতে পারবে কয়টা? সর্বাধিক ইলেকট্রন থাকতে পারবে দুইটা। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? এস এর ক্ষেত্রে s2, এস এর ক্ষেত্রে s2। পি উপশক্তি স্তরের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে কি হবে? পিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে 3টা, সেজন্য 3। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ 2টা থাকতে পারে। একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন 2টা থাকতে পারে। তো 2টা থাকতে পারবে কখন? যখন দুইটা ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে থাকবে। বিপরীতমুখী স্পিনে 2টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। তো 2টা ইলেকট্রন যদি থাকে 3 × 6, 6টা টোটাল ইলেকট্রন পিতে, তাহলে p6, px এ 2টা, py তে 2টা, pz এ 2টা, এইভাবে 6টা ইলেকট্রন হলো। এরপরে ডিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে কয়টা? 5টা। তা প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকলে টোটাল ইলেকট্রন থাকবে 10টা। তাহলে ডিতে টোটাল ইলেকট্রন কয়টা হবে? d10। তাহলে প্রত্যেকটা অরবিটালে সর্বমোট কয়টা ইলেকট্রন সেটি কিন্তু আমরা
বের করতে পারলাম। তাহলে পলির বর্জন নীতিতে যে সিদ্ধান্ত আসলো সেটি হচ্ছে যে একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে থাকতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের অরবিটালে 2টা ইলেকট্রনই থাকতে পারে। এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এস এর জন্য এল এর ভ্যালু হবে 0, এম এর ভ্যালু হচ্ছে 0। এম এর ভ্যালু যে সময় 0 হবে, এস এ ক্ষেত্রে অরবিটাল হবে একটা। তা আমরা এগুলা যদি টোটালটা সিকোয়েন্স অনুসারে লিখতেও চাইলেও লিখতে পারি খুব ইজিলি। প্রথমে আমরা কোয়ান্টাম সংখ্যা যেটি শিখেছিলাম সেটি ছিল প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপরে শিখেছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে শিখেছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তা প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রথমে মান এবং শক্তি স্তর, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান, উপশক্তি স্তর, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটার মান। এরপরে অরবিটাল সংখ্যা, এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এরপরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা উপশক্তি স্তরে কয়টা আছে? উপশক্তি স্তর আর হচ্ছে শক্তি স্তর। এগুলো যদি আমরা বের করতে চাই সুন্দরভাবে বের করতে পারি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে n এর মান যে সময় 1, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু যখন 1, তখন শক্তি স্তর হবে k শেল, k শক্তি স্তর। তো n এর মান যে সময় 1, l এর ভ্যালু তখন কত হবে? l এর ভ্যালু 0। তো l এর ভ্যালু যদি 0 হয় তাহলে উপশক্তি স্তরে হবে 1s, প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য 1 আর উপশক্তি স্তর l এর মান যখন 0 সেই সময় উপশক্তি স্তর হবে s। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। আমরা নিশ্চয়ই এগুলো জানি, n এর ভ্যালুর সাথে l এর ভ্যালু, m এর ভ্যালু কিভাবে হয়। l এর ভ্যালু ডিপেন্ড করে n এর উপরে আর m এর ভ্যালু ডিপেন্ড করে l এর উপরে। l এর ভ্যালু কত হবে? 0 থেকে n-1। তাহলে এখানে আছে 1, তাহলে 1, n এর ভ্যালু 1, তাহলে n-1, 1 - 1 দ্যাট ইজ 0, 0 থেকে, তাহলে সেই জন্য 0 l এর ভ্যালু। তো l এর ভ্যালু যে সময় 0 হবে, m এর ভ্যালু হচ্ছে 0 সহ প্লাস l থেকে -l পর্যন্ত m এর ভ্যালু হবে। তাহলে এখানে 0, l এর ভ্যালু যদি 0 হয় m এর ভ্যালু 0 হবে। তো m এর ভ্যালু যা হবে সেইটা থেকে কিন্তু আমরা অরবিটাল হিসাব করতে পারি। এখানে একটা ভ্যালু পেয়েছি, তাহলে অরবিটাল হচ্ছে একটা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে +12 আর -12। এখন আসি উপশক্তি স্তর।
উপশক্তি স্তর কয়টা হবে? এখানে উপশক্তি স্তর একটা, শক্তি স্তর, উপশক্তি স্তর এইখানে লিখেছি। উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা, এটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? দুইটা হবে। অরবিটাল সংখ্যা একটা, যেহেতু অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে দুইটা প্লাস হাফ, একটা স্পিন হচ্ছে প্লাস হাফ আর একটা স্পিন হচ্ছে মাইনাস হাফ, দুইটা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন আসবে কয়টা? প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে দুইটা। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন টোটাল আসবে দুইটা। এরপরে আমরা যদি দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আসি, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n এর ভ্যালু হবে 2। n এর ভ্যালু যদি 2 হয়, তা সেক্ষেত্রে শক্তি স্তরকে আমরা কি লিখে থাকি? এল শেল। শক্তি স্তর হবে তখন এল শেল। তাহলে n এর মান 2 হলে এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু হবে 0 আর 1। এল এর ভ্যালু হবে 0 আর 1, 0 আর 1 হবে। এখন 0-র জন্য বাকি নাম্বারগুলো আমরা লিখব। 0-র জন্য উপশক্তি স্তর কত হবে? এল এর ভ্যালু 0, তাহলে এখানে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর মান হচ্ছে 2, সেজন্য এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, আর এখানে 0-র জন্য এখানে হচ্ছে 2s। ঠিক আছে? এল এর ভ্যালু যে সময় 0, উপশক্তি স্তর হচ্ছে 2s। 2s কেন লিখেছি? 2 আসছে এই n এর ভ্যালু থেকে, n এর মান হচ্ছে 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সংখ্যাটা আগে লিখতে হয়। আর উপশক্তি স্তরে যে 0-র জন্য s। এল এর মান যখন 0, তখন আমরা উপশক্তি স্তর লিখে থাকি, উপশক্তি স্তর লিখে থাকি s। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? এল এর মান 0 পেয়েছি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল সংখ্যা একটা। এটার স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস হাফ আর মাইনাস হাফ। এই উপশক্তি স্তরে, এই 2s উপশক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? দুইটা। 2s উপশক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটা। তা 2 এর ক্ষেত্রে উপশক্তি স্তর তো দুইটা, এই দুইটার ভিতরে একটির ক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যা দুইটা পেয়েছি, পরেরটির ক্ষেত্রে আমরা দেখি 1 যে সময় এল এর ভ্যালু, এল এর মান যখন 1, সে সময় এটিকে আমরা লিখব 2p। এল এর মান যখন 1, তখন উপশক্তি স্তর হচ্ছে 2p। এল ইকুয়াল 1 হলে উপশক্তি স্তর লিখবো এখানে 2p। 2 আসলো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের 2 এখানে আসছে, আর p আসছে এল এর মান 1 বিদায়। এখানে কিন্তু দেখো এখানে 2 লিখেছি, আর এখানে এল এর, স্মল এল এর ভ্যালু, সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 0 বিদায় এখানে কিন্তু s লিখেছি। তো এখানে একইভাবে 2p। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, এবং এল এর ভ্যালু কত হলে, এল এর ভ্যালু যদি মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত হয়, তাহলে এল এর ভ্যালু এখানে আছে 1, তাহলে হবে -1 0 প্লাস 1। এটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার নাম্বার টোটাল। তাহলে এখানে কয়টা নাম্বার পেয়েছি? 3টা। তাহলে অরবিটাল সংখ্যা, অরবিটাল টোটাল অরবিটাল কয়টা হবে? 3টা। অরবিটাল টোটাল হবে 3টা। এই প্রত্যেকটার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা পাবো 2টা, একটি হচ্ছে প্লাস হাফ আর একটি হচ্ছে মাইনাস হাফ, এভাবে 2টা পাবো। তাহলে এই -1 এর জন্য এক সেট প্লাস হাফ এবং মাইনাস হাফ, 0-র জন্য একইভাবে প্লাস হাফ এবং মাইনাস হাফ, এই +1 এর জন্য একইভাবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ এবং মাইনাস হাফ, এইটা। তাহলে এখন 3টা যেহেতু অরবিটাল, টোটাল অরবিটাল 3টা, তাহলে এইভাবে 3টা পাবো। অর্থাৎ টোটাল সংখ্যা যদি আমরা গুনি, তাহলে টোটাল পাচ্ছি 6টা। 6টা ভ্যালু পাচ্ছি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি আমরা পি উপশক্তি স্তরে ইলেকট্রন আমরা দেখি, ইলেকট্রন টোটাল হবে 6টা। টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। এখন
এই আগে পেয়েছি 2টা আর পরে পেলাম 6টা, তাহলে 2 আর 6 যোগ করলে হচ্ছে 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন হলো 8টা। তো একটা শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকে সেটা আমরা শিখেছি যে n স্কয়ার ভ্যালু দিয়ে আমরা বের করতে পারি। n স্কয়ার, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে n এর মান যখন 1 হবে সে সময় কয়টা ইলেকট্রন হবে? 2n স্কয়ার। একটা শক্তি স্তরে সর্বমোট কয়টা ইলেকট্রন আছে সেটা বের করার ভ্যালু হচ্ছে 2n স্কয়ার। আর একটি শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর আছে সেটি বের করার জন্য যে ফর্মুলা ব্যবহার করি সেটি হচ্ছে n স্কয়ার। তাহলে 2n স্কয়ার, n এর মান যদি 1 হয় তাহলে ভ্যালু পাই হচ্ছে 2, n এর মান যদি 1 হয় তাহলে ভ্যালু পাই 1, সেটি কিন্তু অরবিটাল সংখ্যা, এই যে অরবিটাল। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যে ভ্যালু, প্রধান কোয়ান্টাম সংখ্যার যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা 2n স্কয়ারে যদি বসাই তাহলে টোটাল যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটি হচ্ছে একটি শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে আমরা যদি 2 বসাই, 2 বসাই, n এর ভ্যালু আছে 2, তাহলে 2 × 2 স্কয়ার, তাহলে টোটাল কত আসে? এখানে 2 আর এখানে 4, দ্যাট ইজ 8 আসে। এই যে টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, টোটাল ইলেকট্রন 8টা। এখন একটি শক্তি স্তরে সর্বমোট কয়টা অরবিটাল আছে সেটা আমরা কিভাবে হিসাব করব? একটি শক্তি স্তরে সর্বমোট অরবিটাল আছে কয়টা সেটা হিসাব করব কি করে? n স্কয়ার ভ্যালু দিয়ে। তো একটি শক্তি স্তর 2 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে টোটাল অরবিটাল কয়টা সেটা আমরা যদি বের করতে চাই তাহলে 2 এখানে বসাবো, n এর ভ্যালু 2 বসাবো। 2 বসালে কত আসে? 4 আসে, 4 আসে। তাহলে 2 নাম্বার যে শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তরে টোটাল অরবিটাল আছে 4টা। 2 নাম্বার শক্তি স্তরে টোটাল অরবিটাল আছে 4টা। দেখো এখন টোটাল অরবিটাল 4টা হয়েছে কিনা। এখানে একটা লিখেছি আর এখানে 3টা লিখেছি, তাহলে টোটাল হলো 4টা। তাহলে আমরা 1 এবং 2 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে লিখে দেখালাম। এখন একইভাবে যদি আমি 3 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে লিখি, 3 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে এখানে যে শক্তি স্তর 1 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে 2টা ইলেকট্রন পেয়েছি, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি তাহলে এটা আসবে 1s2। এরপরে 2 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, 2টা ইলেকট্রন আর 6টা ইলেকট্রন, 2টা তো উপশক্তি স্তর আছে 2 নম্বর শক্তি স্তরে, উপশক্তি স্তর আছে 2টা আর অরবিটাল আছে টোটাল হচ্ছে 4টা। তাহলে এটার ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 2s2 2p6। এটি কিন্তু আমরা 2 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে পাচ্ছি। তাই 2 নাম্বার শক্তি স্তরে উপস্তর হচ্ছে s উপস্তর এবং p উপস্তর আছে এবং টোটাল অরবিটাল হচ্ছে 4টা। এই s এ একটা s এ তো সমশক্তি সম্পন্ন অরবিটাল নাই, কিন্তু p তে আছে 3টা, এই টোটাল হচ্ছে 4টা। এখন এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অরবিট কোয়ান্টাম সংখ্যা যে সময় পড়ানো হয়েছিল সেখানে ডিটেলস তোমাদের বলা হয়েছিল। এখানে আমরা কেন পড়ছি, এখানে পলির বর্জন নীতি, হুন্ডের প্রিন্সিপালে এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং কোনটি কতটি আছে সেগুলো বোঝার ক্ষেত্রে আমরা এটি পড়ছি। হুন্ডের যে নীতি আমরা দেখেছি, হুন্ডের নীতি যে সমশক্তি সম্পন্ন অরবিটালের কথা যে বলেছি, তাই সমশক্তি সম্পন্ন অরবিটালের কথা প্রসঙ্গে এগুলো আসছে। এখন সমশক্তি সম্পন্ন অরবিটালে আছে পিতে আছে 3টা। এখন যদি আমরা ইলেকট্রনিক বেরিলিয়ামের কথা আসি, হাইড্রোজেন, প্রথমে হাইড্রোজেন আছে, তারপরে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, এইভাবে আমরা যদি দেখি ইলেকট্রনিক কনফিগারেশনগুলা তাহলে দেখব যে পি উপশক্তি স্তর, এই পি উপশক্তি স্তর আসে কোন এলিমেন্টের ক্ষেত্রে। তা পি আসে বেরিলিয়াম, বোরনের ক্ষেত্রে কত আসে? বোরন হচ্ছে 5, বোরন হচ্ছে 5, বেরিলিয়াম হচ্ছে 4। তা 4 এর ক্ষেত্রে কিন্তু 1s2 2s2, 1s2 2s2। এখানে কিন্তু পি অরবিটালের পার্টিসিপেশন নাই, পি অরবিটাল আসছেই না।
চারটা ইলেকট্রনকে আমরা 1s2 এবং 2s2 আকারে লিখতে পারছি। তাহলে এই এলিমেন্টের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না। অর্থাৎ হুন্ডের নীতি প্রযোজ্য কোথায় হবে? 5-এর অধিক ইলেকট্রনের ক্ষেত্রে। 5-এর অধিক ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য কেন হবে? যে সময় 5 আমরা লিখব, 5 যদি লিখি তাহলে 1s2 2s2 2p1। তো একটা ইলেকট্রনের ক্ষেত্রে px py pz যে কোনো একটিতে লিখলে খুব বেশি অসুবিধা হয় না, কিন্তু যে সময় 5-এর জায়গায় 6 হবে, কার্বনের ক্ষেত্রে 6 হবে, 1s2 2s2 2p2। এই যে শুধু p দিয়ে লিখেছি, p মানে তো আছে px py আর pz, px py এবং pz 2 নাম্বার শক্তি স্তরে আছে। তাহলে প্রথম ইলেকট্রনটা px py pz যে কোনো ক্ষেত্রে লিখলে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু পরে যে সময় দুইটা ইলেকট্রন আসলে কিন্তু আমাদের একটু সমস্যা হবে। প্রথমটি যদি আমি p তে লিখি, পরেরটি কোথায় লিখব? সেটি কি p তে লিখব না y তে লিখব, py তে লিখব, সেটি কিন্তু সমস্যা। এটি কিন্তু হুন্ডের নীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ 6 ইলেকট্রন আছে কার্বনের। এই 6 ইলেকট্রন বা যে কোনো পরমাণু যেগুলো 6 ইলেকট্রনিক কাঠামোর যে সকল পরমাণু, সেগুলোর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে px py এবং pz এই তিনটি সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে কোন অরবিটালে কিভাবে আমরা লিখব সেটি কিন্তু হুন্ডের নীতি বলেছি। তাহলে প্রথম ইলেকট্রনটা যদি আমি px এ লিখি, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটি অবশ্যই py তে লিখব সিকোয়েন্স অনুসারে। তো প্রথমটি হচ্ছে px py pz, প্রথমটি লিখলাম px, একটা স্পিনে প্রবেশ করলো, পরেরটি অবশ্যই একইমুখী স্পিনে py তে যাবে, নিশ্চয়ই px এ আসবে না। এই ইলেকট্রনটা কিন্তু এখানে আমি বিপরীতমুখী স্পিনে বা একই দিকের স্পিনে কিন্তু লিখতে পারবো না। তো এইটি কিন্তু আমরা হুন্ডের নীতিতে দেখেছি সমশক্তি সম্পন্ন অরবিটালের ইলেকট্রনগুলো কিভাবে ঢোকে। তো এখানে যেটি দেখাচ্ছিলাম সেটি আর একটু দেখি নেই। n এর ভ্যালু যে সময় 3, সে সময় শক্তি স্তরকে কি লিখতে পারবো? m শক্তি স্তর। তো m এর ভ্যালু, এই n এর ভ্যালু 3, সেজন্য l এর ভ্যালু কি হবে? l এর ভ্যালু হবে 0 1 এবং 2। l এর ভ্যালু এই তিনটা পাবো। n এর ভ্যালু যে সময় স্মল n এর ভ্যালু যে সময় 3, সে সময় স্মল l দ্যাট ইজ সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু তিনটা পাচ্ছি। সেই তিনটা হচ্ছে 0 1 এবং 2, 0 1 এবং 2। তাহলে উপশক্তি স্তর কি পাচ্ছি আমরা? উপশক্তি স্তর 0 এর জন্য পাচ্ছি 3s, 1 এর জন্য পাচ্ছি 3p, 2 এর জন্য পাচ্ছি 3d। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত আসবে? 0 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হবে এখানে 0। l এর ভ্যালু 1, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হবে -1 0 +1, এটি হবে। আর এরপরে l এর ভ্যালু 2, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? -2 -1 0 +1 +2, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখানে m এর ভ্যালু কয়টা পেয়েছি? এখানে পেয়েছি 1টা, এখানে পেয়েছি 3টা, এখানে পেয়েছি 5টা। যে সংখ্যাগুলো পেয়েছি সেটা কিন্তু অরবিটাল সংখ্যা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 3 নাম্বার শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর আছে। 3 নাম্বার শক্তি স্তরে দ্যাট ইজ m শেলে 3টা সাবশেল আছে। 3টা সাবশেল কি কি? s, p এবং d, 3s 3p 3d। তাহলে এই সাবশেলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যেটা
আমরা সেটা এখানে লিখেছি, সেটা কাউন্ট করে আমরা দেখছি একটাতে আছে 1, একটাতে 3, একটাতে 5। এটি কিন্তু অরবিটাল সংখ্যা। তাহলে 3 নম্বর শক্তি স্তরে অরবিটাল সংখ্যা আমরা পেয়ে গেলাম টোটাল। তো প্রথমটির ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস হাফ মাইনাস হাফ। দ্বিতীয়টির ক্ষেত্রে 3 জোড়া স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ। আর এখানে হবে 5 জোড়া প্লাস হাফ মাইনাস হাফ। এখানে 3 জোড়া। এইভাবে আমরা পেয়ে যাবো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। আর এখানে উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টা? এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? এই উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। আর এই উপশক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 10টা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? টোটাল ইলেকট্রন হলো 10, 18টা। 18টা হলো। ইলেকট্রনিক কনফিগারেশনে কত আসবে? আসবে এটি হচ্ছে 3, 3s2, 3p6, 3d10, 3d10। এই টোটাল 18টি আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা বিভিন্ন শক্তি স্তরে ধারাবাহিকভাবে কয়টা উপশক্তি স্তর আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু এবং অরবিটাল সংখ্যা এবং টোটাল যে ইলেকট্রন এবং প্রত্যেকটা ভ্যালু আমরা বের করতে পারি। তো এটি আমরা আজকে এইগুলাই আমরা আমাদের বিষয়বস্তু। আজকে আমরা কি কি বিষয় পড়লাম? প্রথমটি পড়লাম হচ্ছে আববাব প্রিন্সিপাল। আববাব প্রিন্সিপালে আজকে আমরা কি শিখেছি? আববাব প্রিন্সিপালে শিখেছি ইলেকট্রনগুলা প্রথমে নিম্ন শক্তির স্তরের অরবিটালে প্রবেশ করবে, তারপরে সেটি ধারাবাহিকভাবে উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে। এটি কিন্তু আমরা আববাব প্রিন্সিপালে শিখেছি। পরে যেটি শিখেছি সেটি কি? সেটি হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি সাধারণত সমশক্তি সম্পন্ন অরবিটাল। হুন্ডের নীতি কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে, এইরকম অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে? এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলা একমুখী স্পিনে প্রথমে প্রবেশ করবে, তারপরে ধারাবাহিকভাবে বিপরীতমুখী স্পিনে ঢুকতে থাকবে। এটি কিন্তু আমরা হুন্ডের নীতিতে পড়েছি। তারপরে আমরা পলির বর্জন নীতি পড়েছি। পলির বর্জন নীতিতে ইলেকট্রনগুলো কি হয়? যে কোনো পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের, যে কোনো পরমাণুর 2টা ইলেকট্রনের যে কনফিগারেশন হবে, এই এন, এল, এম এবং এস 4টা কোয়ান্টাম সংখ্যার মান যেটি হবে, সেই 4টা কোয়ান্টাম সংখ্যার মান যদি আমরা 2টা ইলেকট্রনের ক্ষেত্রে দেখি বা বিবেচনায় আনি, যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান যদি আমরা বিবেচনায় আনি, তাহলে দেখব 3টা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে, একই হতে পারে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটি কখনোই একই হবে না। এটি আমরা দেখেছি পলির বর্জন নীতিতে। তো মূলত এই 3টা নীতি আজকে আমরা শিখলাম। এগুলা তোমরা সুন্দর করে বাসায় পড়ে ফেলবে এবং এইগুলা যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, সেইভাবে পরবর্তীতে আমি আবার দেখাই দেব। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।